শান্তা চ্যাটার্জির লেখা গল্প প্রায়শ্চিত্ত। কমলা মাসি, তুমি দাদার জন্য কম ঝাল দিয়ে রান্নাগুলো ঠিকমতো করেছো তো? মা, তুমি কিন্তু সময় মতো ওষুধগুলো দাদাকে খাইয়ে দিও, আর নিজেও ঠিকমতো খেয়ে নিও। আর আমাকে কি কি ওষুধ আনতে হবে লিস্টটা দিয়ে দিও, আমি ফেরার পথে নিয়ে আসব। আর হ্যাঁ, ফিরলে মনে করিয়ে দিও তো, ইলেকট্রিক বিলটা অনলাইনে পে করতে হবে। সাবধানে থেকো তোমরা। এই হলো দত্ত বাড়ির একমাত্র মেয়ে শালমলী দত্ত, বন্ধুরা যাকে শালু বলেও ডাকে। বছর কুড়ির কলেজ পাঠরতা এক ছিপছিপে তন্নি সে, দোহারা চেহারা আর মায়াবী চোখের মিশেলে সে সুন্দরীও বটে। এই বয়সে যখন তার সহপাঠীরা বাড়ির অভিভাবকদের শীতল আশ্রয়ে বড় হচ্ছে, বিশেষত একমাত্র সন্তান হলে আদরে যাদের মাটিতে পা পড়ছে না, ও তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম। ওর ছোট বয়স থেকেই ওর বিধিলিপিতে কে যেন শক্তিশালী হাতে কাজল কালো কালির পোঁছ বুলিয়ে দিয়েছে। মোটামুটি সচ্ছল ব্যবসাদার ওর বাবা অলোক দত্ত আর মা গৃহবধূ বর্ণালী দত্ত। এদের প্রথম সন্তান হিসেবে এক পুত্র সন্তান জন্ম নেয়, কিন্তু প্রথমে অতটা বোঝা না গেলেও ধীরে ধীরে দেখা গেল ছোটবেলা থেকেই সে আর বাকিদের মতো গলা থেকে বয়সোচিত ধ্বনি বার করা, তরতর করে হামাগুড়ি দেওয়া, ঠিক বয়সে হাঁটা বা কথা বলা কোনোটাই করে উঠতে পারছে না। নেহাতি অনিচ্ছাকৃত অবহেলার বশে একটু দেরিতেই যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তখন জানা গেল খুব বিরল এক স্নায়ু রোগে আক্রান্ত শিশুটি, যার পুরোপুরি নিরাময় খুবই খরচ সাপেক্ষ। মারাত্মকভাবে ভেঙে পড়লেন দত্ত দম্পতি। চোখে যেন গোটা জগৎ অন্ধকার হয়ে এলো। তবুও তাদের সাধ্যের মধ্যে এবং সাধ্যের বাইরে গিয়েও ডাক্তার, ওষুধ, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, এমনকি মন্দির, দরগা কিছুই বাকি রাখলেন না তারা। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ছেলে তাদের যেমন অবোধ জড়তাসম্পন্ন তেমনিই রইল। ইতিমধ্যে পৃথিবীতে এলো ছোট্ট শালু। ভয়ে ভয়ে তাড়াতাড়ি সব রকম পরীক্ষা নিরীক্ষা করলেন দত্ত দম্পতি। তবে এবার আর তাদের মুখে অন্ধকার ঘনিয়ে আসলো না। মেয়েটি তাদের স্বাভাবিক। তবে সংসারের খরচ সামাল দিতে পরিশ্রম খুব বাড়িয়ে দিয়েছিলেন অলোকবাবু। সাধারণ সংসারের খাওয়া পড়া, দৈনন্দিন প্রতিটি জিনিসের যোগান ছাড়াও ছেলেটির ডাক্তার, বদ্যি, ওষুধ, বিশেষ রকমের শিক্ষাদানের জন্য সেই সব খরচ, আর সদ্যজাত কন্যা সব রকম খরচ, সব মিলিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। তাই ইদানিং বাইরে বাইরে বিভিন্ন জায়গায় অর্ডার সাপ্লাই করা শুরু করেছিলেন তিনি। খুব পরিশ্রম হলেও কাজটা চলছিল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে একদিন ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন তিনি। সেই থেকেই ওদের সংসারটা একেবারে অথই জলে। নিতান্তই প্রয়োজনের তাগিদে, ন্যূনতম প্রয়োজনের কারণে সংসারের চাকা ঘোরানোর জন্য ওদের রক্তক্ষরণের যেন শেষ নেই। ওদের বাবা চলে যেতে না যেতেই কোথা থেকে একদল রাজনৈতিক দলের কর্মী ওদের ব্যবসাটি হস্তগত করার কুৎসিত প্রচেষ্টা চালাতে লাগলো। তখন বর্ণালী দেবী প্রাণপণ চেষ্টায় এক অক্ষম শিশুপুত্র আর নিতান্ত শিশুকন্যাকে নিয়ে প্রায় একার চেষ্টায় সেই বিপদ কোনো রকমে কাটিয়ে উঠেছেন। তারপরেই কিছু সুযোগ সন্ধানে আত্মীয়রাও এসেছিল সাহায্যের নামে সব কিছু লুটেপুটে নিতে। কিন্তু চূড়ান্ত মনের জোরকে সঙ্গী করে বর্ণালী দেবী সব কিছু থেকে রক্ষা করেছেন নিজেকে এবং সন্তানদের। তারপর নিজে সংসার চালানোর জন্য নিয়েছেন একটি ছোটদের স্কুলে শিক্ষকতার কাজ, আর নিজে ব্যবসা সম্পর্কে সমগ্র জ্ঞান না থাকায় ব্যবসার দায়িত্ব দিয়েছেন বহুদিনের বিশ্বাসী এক কর্মচারীকে। তারপর তিলে তিলে ছেলে মেয়েদের মানুষ করেছেন। মেয়েটি হয়তো পরিস্থিতির চাপে খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠেছে, হয়েছে বুদ্ধিমতী, দায়িত্বশীলা। কিন্তু ছেলেটি দিনের পর দিন একই রকম অসুস্থ থেকে গেছে। তাই তার খাওয়ানো, পোশাক বদলানো, ওষুধ খাওয়ানো, অন্য সব কাজই এতদিন নিজেরাই করতেন। কিন্তু ইদানিং তিনি নিজেও অত্যাধিক পরিশ্রম আর মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন। তাই মেয়ে জোর করে তাকে অনেকগুলো কাজ থেকে অব্যাহতি দিয়ে নিজের কাঁধেই তুলে নিয়েছে অনেক দায়িত্ব, রেখেছে একজন সবসময়ের লোকও। ছোটবেলা থেকে শালু উপলব্ধি করতে পেরেছিল ওর পারিবারিক পরিস্থিতির কথা। তাই বুঝদার মেয়েটি ছোটবেলা থেকেই নিতান্ত প্রয়োজন ছাড়া কখনো টিউশন নিত না। নিলে অবশ্যই গ্রুপে, আলাদা করে কোনো টিউশন নেওয়ার কথা তার চিন্তাতেও আসতো না। এমনি করেই সে মোটামুটি ভালো ফল করেই ক্লাসগুলো টপকে যাচ্ছিল। এমন সময় ওর অঙ্ক স্যারের কাছে নতুন একটি ছেলে ভর্তি হলো। যথেষ্ট অবস্থাপন্ন ঘরের ছেলে সে, দেখলেই বোঝা যায়।
স্যারের ক্লাসে জয়েন করার কয়েকদিন পর থেকেই ছেলেটির যেন শালুকে একটু একটু করে ভালো লাগতে শুরু করে। স্যার একবার যখন সকলকে একটা দামি বই কিনে ক্লাসে আনতে বললেন, ছেলেটি লক্ষ্য করল শালু ছাড়া প্রায় সকলেই সেই বইটি আনতে পেরেছে। পরের দিনই ছেলেটি শালুর জন্য ওই বইটির প্রয়োজনীয় সবকটা চ্যাপ্টার শালুকে সকলের আড়ালে জেরক্স করিয়ে এনে দিল। শালু প্রথমটাই খুব অবাক হলেও ছেলেটি শালুর চোখে মুগ্ধতার দৃষ্টি রেখে বলল, এটা হলো বন্ধুত্ব। এরপর ছেলেটির বন্ধুত্বের প্রমাণ আরও পেতে লাগলো। শালু যে সমস্ত বিষয়গুলো কারোর কাছে পড়তো না, সেই সব বিষয়গুলোর জরুরি প্রশ্নোত্তর এবং সাজেশন সে এনে দিল শালুকে। শালু এবারও মুগ্ধ না হয়ে পারল না। সে তার সামান্য পকেট মানি থেকে অতি কষ্টে জমানো টাকা দিয়ে ছেলেটাকে বন্ধুত্বের উপহারস্বরূপ একটা সাধারণ বেল ফুলের গন্ধমাখা পারফিউম দিল। ছেলেটিকে ওই সুগন্ধি উপহার দিতেই ছেলেটি বলল, শালু, আর 2 দিন পরেই আমার জন্মদিন। এই পারফিউমটাই আমার সেরা গিফট হয়ে থাকবে। কিন্তু ওই দিন আমি তোর কাছে আরও একটা স্পেশাল কিছু চাইব। 2 দিন পরে অঙ্ক স্যারের ক্লাস না থাকলেও ফাল্গুনি এক শিরশিরে হাওয়া মাতানো বিকেলে দুজনে হাজির হলো এক পার্কে। সেখানে কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার লাল হলুদের আগুনরাঙা মিশেলে ওদের ওই কাঁচা বয়সের মন দুটোকেও যেন প্রেমের শিখার মাদকতায় মাতিয়ে তুলল। ছেলেটির নাম রুদ্র। রুদ্র ওর কৈশোরের কণ্ঠস্বর পরিবর্তনে আরও পুরুষালী কণ্ঠস্বরের অধিকারী হয়েছে। সেই গমগমে গলায় চতুর্দিকে সব চলমানতা ক্ষণিকের জন্য যেন থামিয়ে দিয়ে সে বলল, অঙ্ক স্যারের কোচিংয়ে প্রথম যখন তোকে দেখেছিলাম তখন হলুদ টপ আর জিন্সে, তখনই তোকে খুব ভালো লেগেছিল। কিন্তু তারপর যতদিন গড়িয়েছে ততই ফিল করলাম তুই আর সবার থেকে আলাদা। কোনো একটা কারণে তুই একা লড়াই করে চলেছিস আর হার মানছিস না কিছুতেই। আমি তোর পাশে থাকতে চাই প্রতি মুহূর্তে। শালু গোটাটা শুনে কেমন যেন বিহ্বল হয়ে পড়ল। একমাত্র মা ছাড়া আর কেউ তো কখনো ওকে এভাবে বোঝেনি, ওর পাশে দাঁড়ায়নি। তাই এই নতুন রকম বোঝাপড়ার বন্ধুত্বটা বড্ড মধুর লাগলো শালুর কাছে। সেই শুরু ওদের পথ চলা। বোর্ড এক্সামের পর ওর বাবা মায়ের ইচ্ছে অনুযায়ী দামি কম্পিউটার কোর্স করতে অরাজি রুদ্রকে যেমন শালু সময় নষ্ট না করে বাবা মায়ের কথা শুনে এই কম্পিউটার কোর্স করে অনেকটা এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে, তেমনই রুদ্র শারীরিক সামান্য অসুস্থতাতেও চরম মন খারাপ করেছে সে। আস্তে আস্তে শালু জানতে পেরেছে রুদ্রর বাবা বিরাট নামকরা নিউরোসার্জন আর মা এক নামী স্কুলের শিক্ষিকা। শালুও ওকে ওদের বাড়ির পরিস্থিতির কথা জানিয়েছে অকপটভাবে। ওদের 2 পরিবারের মধ্যেকার আর্থিক সামাজিক ব্যবধান কয়েক আলোকবর্ষ। শালমলিদের একটা গোটা মাসের আয়ের চেয়ে হয়তো ওদের ড্রাইভারের উপার্জন বেশি। শালু যেখানে কোনোদিন পাহাড় সমুদ্র চাক্ষুষই করেনি, সেখানে ওদের প্রতি বছর একটা করে বিদেশ ভ্রমণ বাঁধা। শালুর জন্মদিনে ওর মায়ের হাতে তৈরি সামান্য পায়েসই যেমন শ্রেষ্ঠ উপহার, সেখানে রুদ্রের জন্মদিনের উপহার হয়তো সে সময়কার বাজারের সবচেয়ে দামি মোবাইল, ল্যাপটপ বা কোনো দুর্দান্ত গাড়ি। শালু প্রথম থেকেই এই বিরাট ফারাক দেখে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে রুদ্রকে সচেতন করতে থাকে, কিন্তু রুদ্র ওকে সাহস যোগায়। রুদ্র যেন মনের জোরে শালুর সব ভয় ম্যাজিকের মতো উধাও করে দিয়ে বলে, মনের আসল অনুভূতিগুলোর কাছে অন্য কিছুই দাঁড়াতে পারে না। আমি ঠিক সময়ই তোর কথা বাড়িতে বলবো। ভালোবেসেছি তোকে, কোনো দিন ছেড়ে যাব না। শালুর মনটা যেন সারাদিনের অক্লান্ত সংগ্রামের পর ওর এই কয়েকটা মিষ্টি কথায় শীতল হয়ে যায়। ওর রোদতপ্ত জীবনে যেন বাড়িধারা বয়ে যায়। মনটাও ঠিক যেন ভারহীন কাগজের নৌকার মতো ভাসতে থাকে অকুল দরিয়ায়। এরপর দুজনেরই জীবন এগোতে থাকে। দুজনেই মোটামুটি কাছাকাছি রেজাল্ট করা সত্ত্বেও শালু সময় আর অর্থ বাঁচানোর তাগিদে বাড়ির কাছে মাঝারি মানের একটি কলেজে ভর্তি হয়, আর রুদ্র ভর্তি হয় শহরের অন্যতম নামী কলেজে। দিন এগোতে থাকে, বাড়তে থাকে পড়াশোনার চাপ। শালুর যেন এক সময় মনে হয় যে রুদ্র বোধহয় সময়ের সাথে সাথে একটু বেশি প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হয়ে যাচ্ছে। আবার ভাবে হয়তো এটাই স্বাভাবিক। শালুর লড়াই যেখানে ওদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সেখানে রুদ্র নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া। সে যে নামী সুপ্রতিষ্ঠিত বাবা মায়ের সন্তান। ইতিমধ্যে শালু সংসারে সুরাহা করার জন্য একটা ছোট পার্ট টাইম চাকরি করছে।
মা দাদার ওষুধপত্র এবং সব জিনিসপত্রের দাম বৃদ্ধি তার 21 বছরটাকে যেন একেবারে নাজেহাল করে দিল। গ্র্যাজুয়েশন শেষে যখন শালু উচ্চশিক্ষার তরিতে শহর হবে কিনা ভাবছে, তখনই রুদ্রকে তার উচ্চশিক্ষা সম্পূর্ণ করার জন্য বিদেশে পাঠানো তোড়জোড় শুরু করলো ওর অভিভাবকেরা। এবার শালুর মনটা কেমন যেন উথাল পাথাল করতে লাগলো। মায়ের পরই তার জীবনের একমাত্র আশ্রয়, তার সুখ দুঃখের ভাগ করে নেওয়ার সঙ্গী, তার মুখ গুঁজে কাঁদার মতো চওড়া সেই কাঁধ, তাও তার নাগালের মধ্যে থাকবে না আর? এমনটা সে বোধহয় ভাবতে পারছিল না, কিংবা হয়তো ভাববার সাহসও তার ছিল না। কিন্তু এবারও তার দুঃখ দূর করে দেওয়ার উপায় রুদ্র নিজেই করল। যাওয়ার আগে শালুর হাত দুটো ধরে ধরা গলায় সে বলল, তোর মন আর আমার মন যে আসলে একটাই, তাই শরীর দুটো যতই দূরে থাকুক না কেন, মনটার তো কোনো ক্ষয় হবে না। এবারও আবার বিশ্বাস জিতে নিল শালমলির জীবনযুদ্ধে সামিল মনটাকে। সারা দিনে সারা জীবনের বোঝা মাথায় মেয়েটা একটা জায়গাতেই যেন খুঁজে পায় পরম শান্তির আশ্বাস। অবশ্য এর বেশি তার আর কী বা করার থাকতে পারে। তাই রোজ ফোনে সোশ্যাল সাইটে যোগাযোগ করার কথা দিয়ে আকাশের ঠিকানায় চিঠি পাঠানোর প্রতিজ্ঞা করে একদিন রুদ্র রওনা হলো 7 সমুদ্র 13 নদী পার করে। আর এখানে রয়ে গেল শালু তার অসুস্থ দাদা, বয়স্ক মা আর এক মস্ত দায়িত্বভরা সংসার নিয়ে। অবশ্য প্রথম দিকে মুঠোফোনের ওপারে রুদ্রর অস্তিত্ব কয়েকবার জানান দিলেও আস্তে আস্তে ওই একটা বিশেষ নম্বর, ওই একটা বিশেষ মানুষের প্রতিচ্ছবিটার আগমন মুঠোফোনে ক্রমশই আবছা হয়ে যেতে লাগলো। শুধু সংখ্যার বিচারেই নয়, রুদ্রর বলা যে মিঠে বাণীগুলো এতদিন ধরে শালুর মন, মনন, হৃদয়কে জড়িয়েছিল, সেগুলোর মাত্রা প্রায় তলানিতে ঠেকল। কখনো দিনরাত্রি সময়ের পার্থক্যের অজুহাত, কখনো পড়ার চাপের ব্যস্ততা, যে একই মনের দুপাশের দূরত্ব কতখানি বাড়িয়ে তোলে তা শালুর জানা ছিল না। তাই এই গোটা শহরটা জুড়ে জড়িয়ে থাকা অজস্র স্মৃতি শালুকে কেমন যেন অবশ করে দিতে লাগলো। সকালবেলার যে শুভেচ্ছা বিনিময় ওর ঘুম চোখে নতুন দিনটা শুরুর বাঁশি বাজত, তা তো কবেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময়ের যে চোখে চোখে কথা, কত ছোট ছোট খুনসুটি, সেগুলোর রং কিছুতেই শালুর চোখ থেকে ফিকে হতে পারছে না। যে ফ্লোরিস্টের কাছ থেকে ফুল কিনে প্রতিটি ভালোবাসার দিনকে রঙিন করে তুলত ওরা, কিংবা যে ফুচকাওয়ালার কাছ থেকে বেশি ফুচকা খাওয়ার কম্পিটিশানে নিষ্পাপ হাসি খেলায় ভরেছিল ওদের দিনগুলোর জলছবি, সেগুলোই যেন আজ শালুর কাছে সবচেয়ে বেশি বেদনাদায়ক হয়ে উঠেছে। তাই পড়াশোনা, চাকরি আর সংসারের সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করতে করতে একদিন মরিয়া হয়ে উঠল শালু। মুঠোফোনে এখন রুদ্রর কোনো রকম ফোন আসে না বহুদিন ধরে। এমনকি অন্য সব রকম যোগাযোগ মাধ্যমগুলোতেও আর রুদ্রের সন্ধান পায় না সে। দু একজন পুরনো কমন বন্ধুরা বলা বলি করে যে ওখানে গিয়ে এক বিরাট বন্ধুদের গ্রুপে যোগ দিয়েছে রুদ্র। সেই সব বন্ধুদের মধ্যে দু একজন নীলনয়না অপরূপা সুন্দরীও আছে। এসব শুনে আর মাথা ঠিক রাখতে পারল না শালু। রুদ্র যদি তার সাথে কোনো সম্পর্ক না রাখতে চায়, তবে সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার পক্ষপাতী নয় শালু। কিন্তু তার যে গোটাটা জানবার অধিকার রয়েছে, তা সে কোনো মতেই ছাড়তে পারে না। তাই চরম সাহসে ভর করে সে একদিন উপস্থিত হলো রুদ্রদের অপূর্ব সুন্দর 3তলা বাড়িতে। সেখানে গোটা বাড়িটাতেই রুচি আর অর্থের মিশেলের যে চমকপ্রদ বর্ণচ্ছটা সে দেখল, তার তুলনায় নিজেকে বড্ডই নগণ্য মনে হলো শালুর। অবশ্য এমন একটা আন্দাজ সে প্রথম থেকেই করেছিল। তাই তো সে প্রথম থেকে এমন একটা অসম সম্পর্কে অরাজি ছিল। বিত্তবৈভবে এত উঁচুতলার হয়েও কেন রুদ্র তার এত কাছাকাছি আসতে চেয়েছিল তা বুঝতে পারছিল না শালু। হয়তো নেহাতেই টাইম পাস, কিংবা নেহাতেই শালু সৌন্দর্য চোখ টেনেছিল রুদ্রর। যাই হোক, এসব চিন্তাভাবনার জাল ছিঁড়ে হঠাৎই ঘরে ঢুকলেন এক সৌম্যদর্শন ভদ্রলোক। শালু এসে ভিতরে খবর পাঠিয়েছিল, তাই হয়তো এই ভদ্রলোকের আগমন। চেহারার সাথে মানানসই কণ্ঠস্বরে ভদ্রলোক জানতে চাইলেন শালুর পরিচয় এবং আসার কারণ। ভদ্রলোক যখন কথা বলছিলেন, তার কণ্ঠস্বরে শালু যেন এক চিরকালীন পরিচিত কণ্ঠের অনুরণন শুনতে পাচ্ছিল। আর ওর বুক বয়ে যাচ্ছিল আবেগ, অভিমান, ভালোবাসা, রাগ, এরকম আরও কত নাম না জানা অনুভূতি। তবে ভদ্রলোকের কথায় কেমন যেন একটা সহানুভূতির ছোঁয়া আছে।
তাই সারা জীবন পিতৃস্নেহ না পাওয়া শালু হয়তো তার প্রশ্নের উত্তরে নির্দ্বিধায় বলে ফেলল ওর আর রুদ্রের সমস্ত ঘটনা, এমনকি ওর নিজের পারিবারিক অবস্থাও। সমস্তটাই মন দিয়ে শুনলেন ভদ্রলোক। শালু শুনেছিল সত্যিকারের ডাক্তারেরা নাকি খুব বিচক্ষণ হয়। রুদ্রের বাবাও নিশ্চয়ই সেই গোত্রেই পড়েন। শালুর যেন মনে হলো গোটা ঘটনাটা শুনে উনি যেন অনেক কিছু বলতে চান, কিন্তু নিজের ষড়যন্ত্রটাকে বশে এনে উনি বললেন, তোমার দাদার কেস হিস্ট্রিটা আমাকে একবার দেখিও তো। আর হ্যাঁ, পেশেন্টকেও দেখতে পেলে ভালো হতো। পরদিন আবার নির্দিষ্ট সময় শালু তার দাদাকে নিয়ে সমস্ত কাগজপত্র সমেত উপস্থিত হলো ওনার চেম্বারে। ওনার বোধহয় আগে থেকে বলা ছিল। কিছু সময় পরেই যখন ওদের ডাক পড়ল, উনি সব কাগজ, প্রেসক্রিপশন এবং ওর দাদাকে খুঁটিয়ে দেখলেন। গম্ভীর মুখে ভাবলেন একটু সময় ধরে। তারপর আবার সেই অমোঘ কণ্ঠে বলে উঠলেন, সত্যি এই অসুখটা খুবই রেয়ার, কিন্তু একদম অনিরাময়যোগ্য নয়। আমি পেশেন্টকে কয়েকটা মেডিসিন খেতে দিলাম। সেগুলো 7 দিন খাওয়ার পর আমি একবার চেক আপ করবো, আর সব কিছু ঠিক থাকলে হয়তো সার্জারিটাও করব। তবে খবরটা শুনে শালু যতটা আনন্দ পেল, দুর্ভাবনা তার চেয়ে কোনো অংশে কম না। এত বড় ডাক্তারের একটা সার্জারি করার খরচ জোগানো বোধহয় ওদের স্বপ্নেরও অতীত। সেই সাথে ওষুধপত্র, এইসব ভাবছিল সে। ভদ্রলোক বোধহয় থট রিডার, কারণ শালুর মনে এসব ভাবনার দোলাচল চলতে চলতেই উনি বলে উঠলেন, খরচের কথা ভেবো না, গোটাটা আমার এনজিও থেকে ডিসবার্স হবে। কি শুনল ও? নিজের কান দুটোকে ওই মুহূর্তে বিশ্বাস করতে পারছিল না শালু। শহরের প্রথম সারির খ্যাতিমান ডাক্তারের কাছে চিকিৎসা হবে ওর দাদার, তাও বিনামূল্যে। এ যে অভাবনীয়। কাগজে ও কয়েকবার রুদ্রর বাবার এই মহৎ কাজের কথা দেখেছে, কিন্তু কখনো মনে হয়নি এইভাবে রুদ্রর বাবার কাছে সাহায্য চাওয়ার কথা। কিন্তু আজ কিভাবে যেন সেই অকল্পনীয় ব্যাপারটা সত্যিই ঘটে গেল। তারপর কয়েকটা দিনের রুদ্ধশ্বাস অপেক্ষা। এনজিও থেকে সব কাগজ জমা দিয়ে সমস্ত ওষুধপত্র দাদাকে ঠিকমতো খাওয়ানো, আর তার কয়েকদিন পরে চেক আপ। গোটাটাই ভীষণ রকম যত্ন করে করলো শালু। আর মা তো এখনও বিশ্বাসই করতে পারছে না যে এমন বড় ডাক্তারের কাছে চিকিৎসা পাচ্ছে তার অক্ষম সন্তানটি। অবশেষে এলো সেই দিন। আগে রাত থেকে হাসপাতালের দাদা আর বাইরে প্রতীক্ষারত মা মেয়ে। এ যেন নিয়তির বিরুদ্ধে এক লড়াই, শারীরিক আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করার মরিয়া চেষ্টা, সঙ্গী শুধু অভাবনীয় একটা সুযোগ। অনেকক্ষণের অপারেশন শেষে ওটি থেকে বেরোলেন শহরের অন্যতম সফল নিউরোসার্জন। সামনে চরম উৎকণ্ঠায় প্রহর গোনা এক নিঃশেষিত পরিবারের 2 প্রতিনিধি। মুখে মৃদু হাসি বজায় রেখে বললেন, অপারেশন মোটামুটি ওকে, কিন্তু মেডিকেশন আর ফিজিওথেরাপির পর হয়তো ওর জীবনটা কিছুটা হলেও নর্মাল হয়ে উঠবে। কথাগুলো যেন সত্যিই মা মেয়ের কানে অমৃতধারার মতোই। ওরা কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না এই দেবতুল্য মানুষটিকে ধন্যবাদ জানানোর। মায়ের মনের আবেগ যেন বাঁধ মানছিল না। মাকে সামলানোর মুহূর্তে শালুকে ওই অমোঘ কণ্ঠস্বর কয়েকটা কথা বলে গেল। আমি তোমাকে অবজার্ভ করলাম, আর বুঝলাম যে তুমি আমার ছেলে থেকে অনেক বেশি এফিশিয়েন্ট সব ক্ষেত্রেই। ও তোমাকে ডিজার্ভই করে না। হয়তো আমার আর ওর মায়ের অতি ব্যস্ততা আর ওকে অতিরিক্ত ইন্টেলিজেন্স দেওয়ার ফলে ও তোমার মতো করে সম্পর্কের মূল্যবোধ কিছুই শেখেনি। ও এক অদ্ভুত মানসিকতার ছেলে। বাইরে থেকে বোঝা না গেলেও ও আসলে মানুষকে মানুষ বলেই মনে করে না। যখন যা ওর নিজের করে পেতে ইচ্ছে হয়, তখন ছলে বলে কৌশলে মিষ্টি কথায় সেটাও হাসিল করে। আর সেটার প্রতি ওর মোহ মিটে গেলে বা টাইম পাস হয়ে গেলে তা ছুঁড়ে ফেলে দিতে বা ভুলে যেতে ওর বিন্দুমাত্র সময় লাগে না। তবে আমরা ওর এই স্বভাব বুঝতে পেরেছি যখন, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। শোধরানোর উপায় একেবারেই নেই। দোষটা পুরোটাই হয়তো আমাদের। তাই আমার মতো করেই যেটুকু পারলাম আমার ছেলের অন্যায়ের প্রায়শ্চিত্ত করলাম। পারলে ওকে ভুলে গিয়ে জীবনের পথে এগিয়ে যেও। তুমি অনেক দূরে যেতে পারবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর অল টাইম। আর কোনো প্রয়োজন পড়লে আমাকে জানাতে দ্বিধা করবে না। সারা জীবনে এই প্রথম শালুর মনটা ফুরফুরে লাগছে। মায়ের মুখেও হাসি ফুটেছে। কালো অন্ধকারে ঢাকা অমানিসার পর যেন এই প্রথম সূর্যোদয়। দাদার রেসপন্স মোটামুটি ভালো। কিছুদিন পর হয়তো দাদা কিছুটা হলেও মুক্তি পাবে ওর আজীবন পঙ্গুত্ব থেকে।
জীবনের একটা বিরাট লড়াইয়ে যেন জয় পেল শালু। শালু শুধু একটা কথাই মনে মনে ভেবে চলেছে, শুধুমাত্র হিরণ্যকশিপুর ঘরেই প্রহ্লাদ জন্মায় না, উল্টোটাও হয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।